জ্ঞানের বিহনে প্রেম নেই, বিজ্ঞান তো সংকলিত তথ্য। তুমি তো সেই জ্ঞানেই ডুবে আছো আর প্রেমেও ডুবে আছো। না, আপনার মনে হয় যে পৃথিবীতে কি নিয়ে ডুবে থাকা উচিত? মানে হাতে পিস্তল নিয়ে দাদাগিরি করে, রেলা করে, মাথায় বন্দুক ঠেকিয়ে পয়সা তোলা, কি বলে সমাজে কি বলে মা বোনেদেরকে কেউ রেপ করে দেবে, কেউ খুন করে দেবে, সেইটার জন্য গিয়ে কোর্টে গিয়ে তার হয়ে বলা। মস্তান এমএলএ হবে না? এই যে মস্তান এমএলএ থাকে, কোনোদিনও না। হ্যাঁ, কোনোদিনও না। ভদ্রলোক কি হবে? মস্তান এমএলএ হওয়ারই কি দরকার আছে? কেন হবে না? কি লাভ? বহুত ভোটে জিতেছো, মানুষের কাজ করেছো বলছো। না না, আমি বলছি যে আপনার এমএলএই হতে পারবেন তো মানে নেই। আপনার চেয়ারটা থাকলো, আপনি বিধায়ক হলেন, আপনি মন্ত্রী হলেন, আপনার একটা কি বলে গাড়ির উপরে কি নীল না লাল বাতি জ্বললো, সবাই স্যার স্যার বললো, ওটা থেকে আপনি যে আনন্দ পাবেন, আর আপনি ওই ছোট একটা বাচ্চা মেয়ে সে যে আজকে বড় হয়েছে তার মধ্যে যে আনন্দ, তার মধ্যে অনেক পার্থক্য আছে। তা আমার মনে হচ্ছে আমার জীবনটা এই দিকে ফোকাসটা অনেক বেশি হওয়া উচিত। মোসাহেবি করে তেল লাগিয়ে মিথ্যেটাকে সত্যি বলে চালানো, তার মধ্যে তো অনেক কম্প্রোমাইজ আছে। দেখুন, যারা যারা করে তারা প্রত্যেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় একবার তো ভাবে যে আমি মিথ্যেটাকে সত্যি বলার চেষ্টা করলাম। আরজি করের হয়ে যে ভদ্রমহিলা গিয়ে কোর্টে সওয়াল করলেন, তিনি হয়তো হলেন আজকে সাংসদ, কিন্তু ভিতরে তো একটা কষ্ট থাকবে না যে আমি একটা ভুলের জন্য করেছিলাম, আমি একটা মিথ্যাকে সত্যি বলার চেষ্টা করেছি। হয়তো সাংসদ হিসেবে ওনার নাম গেল, হয়তো উনি অনেক কথা বলবেন, কিন্তু বুকের ভিতরটা তো ফাটবে, ওটা তো আপনি আটকাতে পারবেন না। হৃদয় তো আছে। মানে হৃদয়ের পথে চলছো, অন্য কোনো পথ খুব একটা মাথা ব্যথা করায় না, আর সেই জন্যই বিতর্কগুলো বারবার আসে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে আপনি দেখুন না, উনি কি করে গেছেন। উনিও তো সেই সময় আন্দোলন করেছেন, হিন্দুদের জন্য আন্দোলন করেছেন, এবং তারপরে গিয়ে পুরীতে যেতে হয়েছে ওনাকে ওখানে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। শেষ বছরগুলো আপনি দেখেন, উনি যে আন্দোলন শুরু করলেন তার 2 বছরের মধ্যে ওনাকে চলে যেতে হয়েছিল। তাহলে কি উনি থেমে গিয়েছিলেন? থামেননি তো উনি। যখন দলের অন্য নেতাদের সঙ্গে যারা খুব বেশি রাস্তায় নামে, খুব বেশি চিৎকার চেঁচামেচি করে, এই দেখে নেবো বলে, তখন যখন এমনিভাবে কথা বলেন একটু হীনমন্যতায় ভোগ না। যেরকম ওরা বলছে আমি পারছি না, আমাকে আমি পড়াশোনা করা লোক, আমি এর বাইরে আমার একটা জগৎ আছে, আমার একটা বৃত্ত আছে, আমি এর বাইরে নামতে পারবো না। তো এত কিছু আছে, এত পড়াশোনা আছে, তারপরও সেটা হচ্ছে না যেটা না। দেখুন, মাননীয় আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি তো একজন কবি, অসাধারণ কবিতা বলেন, অসাধারণ পাঠ করেন। এত বছর পরে তাকে রাজ্য সভাপতি বানিয়েছে। তো তিনি যদি ভাবতেন যে না আমি তো সারাক্ষণ কবিতা বলি, আমি তো সাহিত্য নিয়ে থাকি, আমি তো ইতিহাস নিয়ে পড়াশোনা করি, ওনার সঙ্গে কিছুক্ষণের জন্য কথা বলার সৌভাগ্য হয়েছিল আমার, কিন্তু তারপর তো উনি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছেন যেহেতু সামনে নির্বাচন বলে। তো ওইটুকু সময়তে যেটুকু বুঝেছিলাম, উনি আমাকে একটাই প্রশ্ন করেছেন, আচ্ছা তুমি রিসার্চের কাজে যে পোস্ট ডক্টরের কাজে যাও বাইরে বিদেশে, নির্বাচনের সময় তুমি এখানে থাকবে তো না আমার চলে যাবে? না না, সেটা কি করে যাও, কেন প্রশ্ন কেন? না, ওনার মনে হয়েছিল হয়তো। ওরা কি নিজেদের মধ্যে কেউ মনে করছে যে হিরণকে যেটা দেওয়া দরকার ছিল অতটা দেওয়া হয়নি বা দেওয়া হচ্ছে না, এরকম কারোর মনের মধ্যে হচ্ছে না? তারপর সেটা আমি সেখান থেকে প্রশ্নগুলো আসছে, সেটা আমি জানি না। তো আমি বলছি যে উনিও তো একজন সাহিত্যিক, একজন কবি, একজন হিস্টোরিয়ান, এবং একজন খুব ভালো বক্তা, এবং কথা বলার মধ্যে যেন আমি একজন আর্টিস্ট, একজন অ্যাক্টার। ওনার কথা বলার মধ্যে একটা সুর আছে। দেখুন, উনি একটা সুরে কথা বলেন। তো আমরা যারা যেটুকু অভিনয় জানি বা যেটুকু অভিনয় বুঝেছি, সেখানে আমাদেরকে প্রথমেই বলা যে তোমার সুরটাকে বাদ দিয়ে দাও, কোনো কথা বলার মধ্যে সুর রাখবে না। তো আমার ইরফান খান আমার সবচাইতে প্রিয় অভিনেতা, আমার। তো কলকাতায় এবং বম্বেতে কয়েকবার দেখা হয়েছিল। তিংমাংশু ধুলিয়া আর উনি একই সঙ্গে এনএসডিতে পড়েছিলেন। আচ্ছা। তো তিংমাংশু ধুলিয়া আর উনি একই সঙ্গে অ্যাক্টিং ক্লাস, মানে একই সঙ্গে অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করেছিলেন, কিন্তু তিংমাংশু ধুলিয়া ডিরেক্টর হয়ে গিয়েছিলেন এবং উনি অ্যাক্টর হয়েছিলেন, এবং তিংমাংশু ধুলিয়ার ছবিতে উনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পান, ইরফান খান। তো তিংমাংশুজির অফিসে আমি এখনো গেলে যাই, তো ওখানে তিসুজির সঙ্গে মানে ইরফান খান, তিসুজি, আমি কয়েকবার আড্ডা মেরেছিলাম। তো সেখানে শিখেছিলাম যে অভিনয়ের প্রথম কাজই হলো যে তোমার কথার মধ্যে যে সুর আছে সেই সুরটাকে বাদ দিয়ে দাও। মানে শ্রমিকদা যে বক্তব্য রাখেন একটা সুরে বলেন, এবং সেই সুরটা খুব ভালো লাগে মানুষের শুনতে, আমারও ভালো লাগে, তাই না? তো এই যে ভালো লাগা, উনি তো অভিনেতা নন, উনি তো অভিনয় করছেন না, তাহলে ওনার তো সুর বাদ দেওয়ার দরকার নেই। তো আমি বলছি যে ওনার মতো একটা ব্যক্তিত্ব তাই রাজ্যের সভাপতি, একজন সাংসদ, রাজ্যসভার সাংসদ। তো ফলে ভারতীয় জনতা পার্টিতে যারা যোগ্য, তারা যোগ্যতা অনুযায়ী কখন কে কি পাবেন সেটা কেউ জানে না। বিজেপি কোনো ওরকম রেজিমেন্টেড পার্টি নয় যে আচ্ছা যে তোমাকে তুলে আনতে হবে।
বা তুমি অমুকের ভাইপো, তুমি অমুকের ভাগনা, তুমি অমুকের ভাইজি, বা তুমি অমুকের ছেলে, তুমি অমুকের ভাই, এরকম কিন্তু বিজেপিতে কিছু নেই। বিজেপিতে তোল্লাবাজি দিয়ে হয়তো কিছুদিন বা কিছুক্ষণ আপনি এগোতে পারবেন। সেই জন্য বিজেপিতে মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের মতো মানুষ কিন্তু রাজ্য সভাপতি হন, রাজ্য সভাপতি হয়েছেন এবং সাংসদ হয়েছেন। মাননীয় রাহুল সিনহা মহাশয়, তিনিও সংসদ হয়ে গেলেন, রাজ্যসভা সংসদ। তো ফলে বিজেপি এমন একটা দল, এমন একটা সর্বভারতীয় এবং পৃথিবীর সবচাইতে বড় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, যেখানে ইউ ক্যানট অ্যান্টিসিপেট, ইউ ক্যানট প্রেডিক্ট যে এটা হতে পারে, যে এটা হবে না কেন। শ্রমিক দা, শুভেন্দুবাবু, সুকান্ত দা, এদের প্রত্যেকের মধ্যে যে একটা ভালোবাসা আছে এবং তারা ভাবে না হিরণ একটা অন্য জগৎ থেকে এসেছে। বিজেপির 3টে স্টার তর্জস্পর্শ, উচ্চারণ ভুল হতে পারে, তুমি ঠিক করে বলো, তর্জস্পর্শ তোমার সঙ্গে আছে তো? হ্যাঁ, না আমার সঙ্গে নেই। সুকান্ত, শ্রমিক, তাই তো? সুকান্ত, শ্রমিক, শুভেন্দু, দ্যাট কুড বি আ মিডাস টাচ। এই তো ঠিক আছে। তো আমার কাছে এভরিওয়ান ইজ অ্যাক্সেসেবল এবং আমি জেনারেলি ফোকাস করি কাজের ওপরেতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।